স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নারায়ণগঞ্জের 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন এখন ঢাকার কারাগারে। ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে লাগলো প্রায় 1.5 বছর। ন্যায় বিচারের আশায় এবার স্বজন হারানো মানুষজন। এসব নিয়ে আজকের আলোচনা নূর হোসেন। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং আজকালের খবরের সম্পাদক জনাব প্রণব সাহা। স্বাগত আপনাদের। জনাব শামীম ওসমান, আজকে নূর হোসেনের রিমান্ডের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করা হচ্ছে। আপনি কি নূর হোসেনের রিমান্ডে যাক সেই দাবি সমর্থন করেন নাকি? না, আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ ল মেকার এবং নিজেও পার্সোনাল জীবনে একজন, আমি আইন পাশ করেছি, আইনের ছাত্র হিসাবে অতটা জানি না, তবে যেটুকু জানি আমি বলি। এই মামলাটি চার্জশিট হয়ে গেছে। চার্জশিট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একটি পক্ষ, আমাদের অ্যাডভোকেট চন্দন দা, যাকে নিয়ে এত বেশি মানুষ কষ্ট পেয়েছে, বেশি, যিনি বিনা কারণে একেবারে জীবন গেছে যার, সেই চন্দনদার যে বাদীপক্ষ, তারা কিন্তু এই চার্জশিটে হাইলি স্যাটিসফাই হয়েছেন এবং সেই বক্তব্য তারা ওপেনলি পাবলিকলি বলেছেন। আরেকটি পক্ষ এখনো সংক্ষুব্ধ, তারা এই ব্যাপারে স্যাটিসফাইড না। যেহেতু স্যাটিসফাইড না, তারা লোয়ার কোর্টে নারাজি দিয়েছিলেন, যেটাকে অ্যাপিল করেছিলেন যে নো, উই আর নট স্যাটিসফাইড অ্যাবাউট দিস চার্জশিট। লোয়ার কোর্ট থেকে বলা হয়েছে যে না, চার্জশিট সঠিক মতো হয়েছে। এবং তারপর ওনারা সেশন কোর্টে গেছেন, জজ কোর্টে। জজ কোর্টে যাওয়ার পরে সেখান থেকেও একই কথা বলা হয়েছে যে চার্জশিট যথাযথভাবেই প্রণয়ন করা হয়েছে। সেই ক্ষেত্রে নূর হোসেনকে জিজ্ঞাসা করা হবে কি হবে না, এটা কমপ্লিটলি ডিপেন্ডস করবে আদালতের উপরে। সেখানে হাইকোর্টের যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় যে নূর হোসেনকে জিজ্ঞাসা করো, কিংবা আবার অতিরিক্তভাবে নিউলি আবার নতুন করে এটা রিভাইভ করো, হোয়াট এভার ইট ইজ। আপনি কি মনে করেন নূর হোসেনকে দেশে ফিরে আনার পরে তার রিমান্ডে নেওয়া উচিত ছিল? নেওয়ার উচিত ছিল কি? না, আমরা আইনের বাইরে থেকে বলছি। আইনের বাইরে তো আমি তো অ্যাজ এ আইন প্রণেতা হিসেবে আইনের বাইরে কথা কি মনে হয় যে মানে আমরা তো দেখি যে যেমন আমাদেরকে আজকে বিভিন্ন দর্শক সামাজিক গণমাধ্যমে এই কথা বলছিলেন যে আমরা তো পান থেকে চুন খসলেও কাউকে কাউকে রিমান্ডে নিতে দেখি। নূর হোসেন 7 খুনের মামলার প্রধান আসামি, ভারতে পালিয়েছিলেন, তাকে রিমান্ডে নেওয়া হবে না। এখানে একটা কথা আমার আমি একটু ইন্টারেপ্ট করি। প্রধান আসামি বলতে কিন্তু এখানে কোনো আসামি নেই। ঠিক আছে, তারা প্রধান আসামি বলছেন। না, আমি বলছি আসামি কিন্তু সবাই। জি, আসামি কোন সময় প্রধান কিংবা ইয়ে হয় না। ওকে, মানে ঠিক আছে। এখানে আমি আজকে আপনার এখানে আসার আগে আমি চার্জশিটটা পড়িনি, জি, আর 164 পড়িনি। 164 দিয়ে দেখলাম যে ওখানে বেসিক যিনি ঘটনা ঘটিয়েছেন, হিজ নেম ইজ মেজর আরিফ। উনি ওখানে বলছেন 164 কথা, এটা আমার কথা না, যে আমরা নূর হোসেনকে 1.5 মাস আগে অ্যাজ এ সোর্স হিসাবে নিয়োগ করেছিলাম। সোর্স, উনি জানাবেন কোথায় নজরুল আছে না আছে। এবং এর পরবর্তীতে আমরা যখন ট্রাক স্ট্যান্ডে যাই, জায়গাটা খালি করতে বলেছিলাম। এইটা হচ্ছে তার বিরুদ্ধে 164 এর স্বীকারোক্তি। তারপর চার্জশিট দেওয়া হয়েছে। যে ওইটা সাবজুডিস ম্যাটার, আমি এটাতে কথা বলতে চাচ্ছি না। বাট আমি মনে করি যে জনগণের সন্তুষ্টির জন্য যদি আদালত মনে করেন যে এখানে তাকে অধিকতর তদন্তর প্রয়োজন আছে, সেটা 172-এর সম্ভবত 3 অনুযায়ী সিআরপিসি ল, যদি আদালত মনে করেন, সেখানে যদি কোনো সংক্ষুব্ধ গ্রুপ যদি এটা প্রশ্ন করে, সেখানে তারা আদালতের নির্দেশে অবশ্যই 1 বার কেন 10 বার জিজ্ঞেস করতে পারেন। মানে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে তাকে রিমান্ডে নেওয়া যেতে পারে। 1 বার কেন 10 বার নিতে পারে। 1 বার নিতে পারে। প্রণবদা, আমরা এই প্রথম মানবাধিকার কর্মীদের, এমনকি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনলাম যে নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার পক্ষে কথা বলছেন। আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? শুরুতে আপনি যেভাবে বললেন যে চুন থেকে পান খসার আসামিও কিন্তু রিমান্ডে যায়, এবং যে কোনো আসামি এখন আমরা রিমান্ডে নিচ্ছি, আমাদের পুলিশ নিচ্ছে বা তদন্তকারী কর্মকর্তা নিচ্ছে। নূর হোসেনের মতন 7 খুনের মামলার অভিযুক্ত, যার বিরুদ্ধে প্রধানতম আসামির কথাটা যদি আইনগতভাবে ঠিক না হলেও প্রধান অভিযুক্ত উনি, যে উনি করিয়েছেন এটা। আইন শৃঙ্খলা বাহিনী, আপনি জানেন যে এই মামলাটার সঙ্গে যুক্ত আছেন, আসামি হিসাবে কারাগারে আছেন আমাদের এলিট ফোর্স র্যাবের কয়েকজন কর্মকর্তা, এবং তারা মিলে ঘটনা ঘটিয়েছে। মানুষ খুন হয়েছেন 7 জন, তাদের গুম করা হয়েছিল, তাদের লাশ পাওয়া গেছে কয়েকদিন পর। এরকম একটি হত্যাকাণ্ডের সঙ্গে যে যুক্ত আছেন, তাকে 1.5 বছরের মাথায় আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আইনি প্রক্রিয়া আমরা ফিরিয়ে এনেছি। অবশ্যই তার কাছে জিজ্ঞাসাবাদ করা দরকার। এবং আপনি আজকের এই আলোচনায় কেন শামীম ওসমান এমপি ঢাকা নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্যকে এনেছেন? কারণ তার সঙ্গে কথাটা আছে, সেই জন্য আমরা ওনাকে দেখেছি। উনি অভিযুক্ত কিনা, উনি নির্দোষ না দোষী, সেটা পরে। কিন্তু আপনি কেন এনেছেন? যে এর সঙ্গে একটি কথা উঠেছে, যে নূর হোসেনের সঙ্গে সর্বশেষ শামীম ওসমান এর সাথে কথা বলে টেলিফোনে কথা হয়েছে। এই জন্য আমরা, আমি যদি মনে করি, আমি তো মনে করি নূর হোসেনকে রিমান্ডে নিয়ে বা যে চার্জশিট দেওয়া হয়েছে, আপনি জানেন যে
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে কোনো অভিযোগপত্রের পুনঃ অভিযোগপত্র দেওয়ার সুযোগ আছে। রাইট। এবং আদালতে নজরুল ইসলাম যিনি শামীম ওসমান কিছুটা বলার চেষ্টা করলেন যে অ্যাডভোকেট চন্দনের যে পক্ষ তারা সন্তুষ্ট পোষণ, কিন্তু চার্জশিটের ব্যাপারে নারাজি কিন্তু নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে তাদের আইনজীবীরা দিয়েছে। আমি তো মনে করি সেই নারাজির ভিত্তিতেই আদালতে আইনজীবীদের উচিত এটি দাবি করা যে তাকে আবার তদন্তের জন্য পূর্ণ চার্জশিট করার জন্য তাকে রিমান্ডে নেওয়া উচিত। এবং আমি এটা মনে করি, আপনি যে প্রশ্নটি শামীম ওসমানকে বলেছেন, যে প্রশ্ন করেছেন যে আপনি চান কিনা, আমি তো মনে করি শামীম ওসমানের সবার আগে চাওয়া উচিত যে নূর হোসেনকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে অন্তত থেকে ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ যদি খণ্ডন হয়, কারণ নূর হোসেন যদি সত্যি কথা বলে তাহলে প্রমাণ হবে যে নূর হোসেনের সঙ্গে তার গডফাদার বলি, তার ছায়াদানকারী বলি, তাকে রক্ষা করার লোকগুলি, সেই লোকগুলি চিহ্নিত হবে। কিন্তু তার মধ্যে আমাদের জানা দরকার দেশবাসীর যে আমরা যে অভিযোগ করেছি গণমাধ্যম থেকে যে শামীম ওসমানের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, নূর হোসেনের সঙ্গে কথাবার্তা হয়েছে, নূর হোসেনকে উনি রক্ষা করেছেন, নূর হোসেনকে উনি পালিয়ে যেতে এটিও বলা হয়েছে যে গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে নূর হোসেন আসলে শামীম ওসমানেরই লোক। আমি সবথেকে আগে শামীম ওসমানের এই দাবি করা উচিত, কারণ শামীম ওসমানের অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার। নূর হোসেন যদি সবকিছু আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলে দেয় তাহলে নূর হোসেনের বক্তব্যের মাধ্যমেই প্রমাণ হবে যে শামীম ওসমানের বিরুদ্ধে যে অভিযোগের তীর গণমাধ্যম থেকে শুরু করে নানা পর্যায় থেকে তোলা হয়েছে সেটি যথার্থ কিনা, সেটারও কিন্তু থেকে সেই অভিযোগ থেকে রক্ষা পাওয়ার একটা সুযোগ কিন্তু শামীম ওসমান পাবেন একজন জনপ্রতিনিধি। আমার একটু জানতে ইচ্ছা করে যে সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যদি এই কথা আমাদের বলা হয় যে নূর হোসেন তার জবানবন্দিতে এই কথা বলেছেন, তাদের কি আমরা বিশ্বাস করব? মানে আমরা প্রথমত বিশ্বাস করব না এই জন্য যে এই কথাগুলো নূর হোসেন কখন বলেছে, আচ্ছা কোন আইনি কর্তৃপক্ষের সামনে উনি বলেছেন। ওনার তো 164, 161 কোনটা আমরা দেখি নাই। উনি ভারতীয়, তাহলে কিভাবে সরকার আমাদেরকে এটা বিশ্বাস করাবে? সেটাই, কারণ ওনার একটি জবানবন্দি আমাদের দরকার। আমাদের দরকার কেন? যে এই 7 খুনের ঘটনাটি শুধুমাত্র একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, এর সঙ্গে র্যাবের মতন এলিট ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা একটি ব্যাটালিয়নের সিও শামীম ওসমানের কাছে যাওয়ার আগে আমি আরেকটি বিষয় একটু প্রশ্ন তুলতে চাই, সেটি হচ্ছে যে সেটি একটু আপনি আপনার মতামত জানতে চাইবো যে চার্জশিটের পরে যে নূর হোসেনকে আনা হলো, চার্জশিটটি দেওয়ার আগ পর্যন্ত যে নূর হোসেনকে আনা হলো না, এই ব্যাপারটার মধ্যে কি আপনি কোন রকম আমি মনে করি এটা আনানোর ব্যাপারটা কারণ আপনি জানেন যে অনুপ চেটিয়ার মতন একজন এত হাই প্রোফাইল আইনের সাজা খাটার পরও 7 বছর পরে 18 বছর মানে 2007 তার সাজা শেষ হয়েছে, তার সাজা শেষ হওয়ার পরে আমরা 8 বছর তাকে রেখেছি, কারণ আমরা আইনি প্রক্রিয়াগুলো শেষ করতে চেয়েছিলাম, তারপরে আমরা তাকে ফেরত দিয়েছি। নূর হোসেন তো অভিযুক্ত, তা নূর হোসেনকে আনতেও তো সময় লাগবে এবং আদালতের নির্দেশের পরে কিন্তু চার্জশিট দেওয়ার আগে যদি আপনি যদি দেরি হতো তাহলে আমরা এই প্রশ্ন করতাম কেন চার্জশিট দিচ্ছে না। আচ্ছা, কারণ আমরা এই প্রশ্ন করি নিশ্চয়ই এটা শামীম ওসমান চাইবে যে তার বিরুদ্ধে যে অভিযোগ তোকি হত্যা চার্জশিট কেন দেওয়া হচ্ছে না, চার্জশিট দেওয়া উচিত, সেই প্রশ্ন উঠতেছে, পরিষ্কার হওয়ার জন্য চার্জশিটটা দেওয়া। আমি প্রণবদার কাছ থেকে শামীম ওসমান ভাই আপনার কাছে আসতে চাই হচ্ছে যে দুটি বিষয় নিয়ে আমি একটু প্রণবদার প্রশ্নগুলো একটু ক্লিয়ার করি। সেই প্রশ্নগুলি যদি আপনি ক্লিয়ার করেন আমরা যে অবশ্যই। আমি ভেবেছিলাম যে মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন আপনারা, সত্য কথা বলাটা কিন্তু খুব কঠিন এই দেশে, আপনাদের জন্য বলাটা সহজ। রাজনীতিবিদরা সত্য কথা অনেক সময় বলতে পারেন না কিংবা বলতে চান না। আমি আমার নেত্রী একটা কথা আমাদের শিখিয়েছেন, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। আই এম দ্য ফার্স্ট পার্সন, এবং আপনার টেলিভিশন চ্যানেলে ইন্ডিপেন্ডেন্ট সেদিন এখন উপস্থিত ছিল, ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে আমি ফার্স্ট ব্যক্তি যিনি টেলিভিশনের ক্যামেরার সামনে বলেছিলাম যে এই ঘটনা ঘটা বলতে মানে লাশ উদ্ধারের না, লাশ উদ্ধার না, কিডন্যাপ হওয়ার 1 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যে এই ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 কর্মকর্তা এটা ঘটিয়েছেন, হয়তোবা মেবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন না। সাথে সাথে এটা বলেছি আমি মিডিয়ার সামনে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম, র্যাবের ডিজি কি জানিয়েছিলাম, এবং এছাড়া যে কি জায়গায় জানালে নজরুলকে সেভ করা যায় সেই সব জায়গাগুলিতে আমি জানিয়েছিলাম, ইন ফ্রন্ট অফ দ্য নজরুলের পরিবারের সামনেই বসে। এমনকি হোসেনকেও ডাকিয়ে নিয়ে এসেছিলাম, ওইখানেই নজরুলের শালা ওখানে বসা ছিল, ওদের ফ্যামিলি মেম্বার ছিল, তারা আমাকে রিকোয়েস্ট করে তাকে ডাকিয়ে নিয়ে আসেন। আমি ডাকিয়ে নিয়ে এসেছিলাম, ধমক দিয়েছিলাম এই নূর হোসেনকে, সে অস্বীকার করেছে। ঠিক আছে, এখন
যেই সাহেব, লোক আমি একটু না, আপনি বলেন না না আপনারা অনেক না, না, পারসেপশন আপনি- তৈরি করছেন, না, না, আমি আপনি আপনি করছেন না, না, অন্য না। মিডিয়া করছে, আমাকে একটু শেষ করে দেন, আচ্ছা। তাহলে আমি শেষ করতে পারবো। আচ্ছা না মানে- সেইখানে দেখা যাচ্ছে একটার পর একটা পারসেপশন তৈরি করা হচ্ছে। হোয়াই পারসেপশন শামীম ওসমান নূর হোসেন শামীম ওসমানের লোক কিনা। নূর হোসেন ইজ নট মাই ম্যান। নূর হোসেন হলো আওয়ামী লীগের একজন এলাকার সহসভাপতি। হি ওয়াজ এ কাউন্সিলর, হি ওয়াজ এ ইউনিয়ন আপনি পরিষদ ফোন করলে চেয়ারম্যান। সে আসলো কেন? আমি ফোন করলে আসবে না কেন? আপনি ফোন করলে তো আমি যাব না। সে আমার পার্টির সহসভাপতি, আসবে না কেন? আপনার পার্টির সহসভাপতি? হ্যাঁ, আচ্ছা, সিদ্দিকুর তার মানে থানা- আপনার লোক। সিদ্দিকুর থানা আওয়ামী লীগের সহসভাপতি। জি, জি, অফকোর্স আমি তো অস্বীকার করছি না যে জি, সে জি, আমাদের লোক জি, না, জি। আমার না, আমাদের লোক। জি। ঠিক আছে, সেইখানে আর আমি কিন্তু অলওয়েজ ট্রুথ বলি। সেখানে বলা হচ্ছে শামীম ওসমান টেলিফোনে কথা বলেছেন। অফকোর্স বলেছি, আমি আপনার টেলিভিশন চ্যানেলে বলেছি, আমি Right, বলেছি। সেটি আপনি কেন বলেছেন। বলেছি? যখন ঘটনা ঘটেছে, খুব একটু খেয়াল করে শুনবেন ভাইজান, যেদিন ঘটনা ঘটেছে তার পরদিন হি কল মি, একটা 29 আননোন নাম্বার, এপ্রিল। আননোন নাম্বার থেকে আমাকে সে বলেছে, আপনি আমাকে বাঁচান, আপনি আমার ভাই লাগেন, আমি কিছু জানি না, আমি অন্যায় করি না, আপনি আমার বাপ লাগেন, আমি অশিক্ষিত, আমি আপনার কথা শুনি নাই। এই কথাগুলি বাদ দিয়ে কিছু কিছু মিডিয়া বাকি কথাটুকু শোনাচ্ছে এবং এটা কিন্তু ইনকমপ্লিট। এইটা টেপ করে কারা? এটা কারা টেপ করে? আমরা জানি না, আপনি বলেন, আপনি আইন প্রণেতা দেশের। আমিও ঠিক জানি না। হেমন্ত, আপনি যদি না জানেন তাহলে তো এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি জি। শুধু একটু বলেন, একটু ও আপনাকে বলছে বাঁচান, আপনি কি তখন এই কথাও তো বলেছেন যে চিন্তা করো না, তুমি অপরাধ করোনি? আমি বলেছি, আমি এখনো বলি নাই কথা, কারণ তখন আমি জানবো কিভাবে যে 60টা মানুষ মারা গেছে? আপনি আমাকে বলতে পারেন? কিভাবে আমি বিশ্বাস করবো একটা সভ্য রাষ্ট্রে, একটা সভ্য রাষ্ট্রে? আমি ভেবেছি নজরুলকে হয়তো অ্যারেস্ট করবে, খুব জরুরি, নজরুলকে হয়তো মেবি। কারণ নজরুল কিন্তু আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে আপনাকে ফোন করেছিল। আগের দিন আমার বাসায় ছিল, সে আমার বাসা থেকেই সে গেছে। তো সেখানে নজরুলকে কিছু একটা করতে পারে, কিডন্যাপ করতে পারে, কিংবা তাকে অন্য ধরনের সেই আশঙ্কা ছিল জন্য কিন্তু উনি ফোন করেছিলেন আপনাকে, এবং যে আমি আদালতে হাজিরা দিতে যাচ্ছি, আমাকে সেভ করেন। 20-25 জন লোক পাঠিয়েছি তার সাথে, ঠিক আছে? সেইখানে 7 জন লোককে নিয়ে যাবে এবং 7 জনকেই মেরে ফেলবে, এটা আমার মতো কেন বাংলাদেশের কোনো সুস্থ মানুষ এটা বিশ্বাস করেন নাই এবং করতেও পারেন না। না শামীম ভাই, আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমি আপনার টেলিফোনের আলাপটাই যদি ধরি, আপনি বলেন। টেলিফোনের মধ্যে আপনি বলেছিলেন যে সিল আছে সিল আছে, কিন্তু জামু কেমনে যেভাবে বললো অ্যালার্ট, রেড অ্যালার্ট। শামীম ওসমান বলেন তুমি আগাইতে থাকো, নূর হোসেন তখন বলেন ভাই তাহলে একটু খবর নেন, আমি আবার ফোন দেই। কথাবার্তার এক পর্যায়ে শামীম ওসমান নূর হোসেনকে বলেন তুমি কোনো অপরাধ করো নাই, আমি জানি ঘটনা অন্য কেউ ঘটাইয়া এক ঢিলে দুই পাখি মারতেছে। আপনি কিভাবে এত নিশ্চিত হলেন? আর আরেকটি বিষয় আপনি জানতে চাই, আপনি একটি সংবাদ সম্মেলন করছিলেন এই ফোন আলাপের জি, জি। ব্যাখ্যা করে। সেই সংবাদ সম্মেলনে আপনি বলছিলেন যে যেটা নজরুলের শ্বশুরের কথা, আমি হোসেনকে জীবিত চাই, তাহলে শস্যের ভিতরের ভূত কারা তা বেরিয়ে আসতো। Right. নূর হোসেন এখন ঢাকার কারাগারে, শস্যের ভূত আপনি কিভাবে বাইর করবেন? আচ্ছা, সেটা একটু বলেন। এটাই বলছি, শস্যের ভূতটা, ঠিক আছে? শস্যের ভূত বেরিয়ে আসবেই কিন্তু, বিকজ নূর হোসেন কিন্তু কথা বলতেই হবে তাকে, যদি রিমান্ড নেক না নেক, ওকে কথা বলতে হবে। কোথায় কথা বলবে? কথা বলবে তখনই যখন তাকে কোর্টে উত্থাপন করতে হবে। ক্রসিং এ তার কথা বেরিয়ে আসবেই কিন্তু, কে দোষী কে না দোষী এটা বেরিয়ে আসবে। মানে আর এখন কেউ রিমান্ডে না নিলেও কিন্তু Crossing এ বেরিয়ে কোর্টে আসবে। কিন্তু কোর্টে, তার কোর্টে, প্রতিপক্ষ কোর্টে, তার আইনজীবী কিন্তু তাকে প্রতিপক্ষ পদে আচ্ছা, বদলে এগুলো দেবে। একটা। আর নূর হোসেনকে আমি বলেছি, আমি বিশ্বাস করি তুমি নিরাপরাধ। এটার জন্য আমি বলি, আমি কোট করে বলছি নামটা, আমার ডিবির ওসি ছিল মিস্টার মাহবুব, উনি এখন কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত আছেন। এই মাহবুব সাহেব ওকে ধরার জন্য প্রথম দিন চেষ্টা করেছেন। নূর হোসেনকে। হি টোল্ড মি যে স্যার একটা কাজ আমাকে করে দেন। মানে কি? বলে হি উইল কল ইউ। আমি যে আমাকে কল করবে না সে, কারণ সকালবেলা রাগারাগি হয়েছে। বলে সে যদি কল করে তাকে শুধু দেখেন তার কোন কোন দেশের ভিসা আছে। এটা কিন্তু আমি প্রেস কনফারেন্সে বলেছি আগে। তখন আমি তাকে টেকনিকে, সে কিন্তু প্রথমে বলেছে আমার কোনো ভিসা নাই, তারপরে সে স্বীকার করেছে যে হ্যাঁ আমার কাছে সিল আছে। তখন আমি কনফার্ম হয়েছি যে লিগ্যাল ওয়েতে ওয়্যার হি ক্যান গো, অনলি ইন্ডিয়া, আর কোথাও সে যেতে পারে না। আচ্ছা। আচ্ছা, একটু বলি, কিন্তু প্রথম আলো পত্রিকায় সেদিন ছাপা হয়েছিল যে শামীমকে সহায়তা পলান না একটু বলি, ওনারা শামীমের লাগিয়েছিলেন। তার আগের দিন ছিল সে ধানমন্ডিতে, তার আগের দিন ছিল গুলশানে, তারপর দিন ধানমন্ডিতে। একটা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হলো। মানে যে সেখান থেকে ফোন করেছিল, হ্যাঁ। ধরা বলা হচ্ছে যে সেটা ধানমন্ডি এলাকা থেকে সে বলতো। না, তার আগের দিন ছিল গুলশানে, তারপর ধানমন্ডি। আমি পাল্টা প্রশ্ন করেছিলাম এটা, যদি জানতেনই আগের দিন গুলশানে আছে তারপর দিন ধানমন্ডি আছে, তো ধরলেন না কেন? রাইট। জনাব শামীম ওসমান, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতি পর ফিরে এসে আপনি যদি আরেকটু ব্যাখ্যা করেন, তার আগে আমি একটু প্রণবদের কাছেও জানতে চাইবো যে প্রণবদা, আমরা যখন সেই সংবাদ সম্মেলনটি দেখছিলাম, শামীম ওসমান ব্যাখ্যা করছেন তার সেই ফোন আলাপের, সেই সংবাদ সম্মেলনটিতে আপনি যথেষ্ট কনভিন্সড হয়েছিলেন কিনা যে সেই ফোন আলাপের ব্যাপারে, এবং সেই ব্যাপারে আমার সাথে আপনার ব্যক্তিগত আলাপে আমরা কিছু ডিসকন্টেন্ট জানিয়েছিলাম যে এটা আসলে তো ঠিক বোঝা যাচ্ছে না, সেই বিষয়টি যদি আমাদের দর্শকদের সামনে একটু আমরা একটা বিরতি নিয়ে ফিরছি প্রণবদা, তারপরে আমরা আবার শামীম ওসমানকে শুনবো। আমরা ফিরছি একটু বিরতি নিয়ে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব প্রণব সাহা, শামীম ওসমান সাহেব যে প্রেস কনফারেন্স করেছিলেন, যেটার মধ্যে উনি শস্যের ভিতরে ভূত কারাতা বেরিয়ে আসতো সেটা বলেছিলেন, সেই সময় সেই প্রেস কনফারেন্সে অনেক ডিসকন্টেন্ট ছিল। আমাদের সাংবাদিকদের ব্যক্তিগত আলাপে আমরা আসলে পরিষ্কার বুঝতে পারিনি, সেটি যদি একটু আবার একটু মনে সেটি হলো যে করতেন। উনি প্রেস কনফারেন্স করে ওনার সাথে নূর হোসেনের টেলিকনভারসেশনে যে অংশটুকু গণমাধ্যমে প্রকাশ হয়েছে তার সম্পর্কে উনি ওনার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তখন। সেটা কেউ সন্তুষ্ট হয়েছে, কেউ হয়নি। কিন্তু যে কথাগুলো হয়েছে, যদি আমি অভিযুক্ত করতে চাই শামীম ওসমানকে যে আপনি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, বা আপনার প্রশ্রয় আশ্রয় বা আপনার সুযোগ দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন নূর হোসেনকে দেশ থেকে চলে যাওয়া। একটু ইন্টারাপ্ট করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ঘটনা ঘটেছে 28, কথা বলেছি 29, লাশ পাওয়া গেছে 30 তারিখ সন্ধ্যায়। কারণ আমি কেমনে জানবো? না, আমি অভিযুক্ত ধরে নিতে পারি যে আপনি পুরো প্রক্রিয়ার সঙ্গে পরিকল্পনার মধ্যেই ছিলেন, ফলে সেই জন্য আমি সেই সন্দেহ করে তাহলে পরিকল্পনা যদি থাকি, তাহলে ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে কেন বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা নির্দিষ্ট গ্রুপকে সেটা আপনি ক্যামোফ্লেজ করার জন্য বলছেন? মানে আপনি ভালো বক্তা, আপনি ভালো রাজনীতি করেন, আপনি মেধাবী লোক, আপনি একটা বড় খুনের পরিকল্পনা করলে আটঘাট বেঁধেই করবেন এবং আগাম কিছু বলে দিবেন হয়তো যাতে মানুষ কনফিউজ হয়, সেটা অন্য কথা। আমি সামনে সেটা বলতেছি না, কিন্তু সেই কথাগুলো কারণে আমরা মনে করি যে যথেষ্ট তখন বিতর্ক এখন পর্যন্ত দেখা যাচ্ছেন। দেখেন, শামীম ওসমান একজন আওয়ামী লীগের নেতা, 2 বার সংসদ সদস্য হয়েছেন। উনি সংসদ সদস্য থাকা অবস্থায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তার অফিসে বোমা হামলায় 20 জন কর্মী হারিয়েছেন, নিজে বোমার স্প্লিন্টারে আহত অবস্থায় নারায়ণগঞ্জে ছিলেন, আমরা তখন দেখেছি। সেই শামীম ওসমান সম্পর্কেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকালও বলতে হয়েছে, যদি শামীম ওসমানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো আইনের কথা। উনি কিন্তু এটা বলেনি দাদা, আইনের কথা। আজকে একটু ইন্টারেক্ট করি। এখানে ইজ ভেরি ইন্টারেস্টিং। 2-1টা টেলিভিশন ছাড়া ইন্ডিপেন্ডেন্ট টাইম পুরো দেখেছি, কয়েকটা টেলিভিশন ভালো বলেছে আর কয়েকটা টেলিভিশন এটাকে ব্র্যাকেটে এনেছে। উনি বলেছেন, প্রথমে জিজ্ঞেস করেছে শামীম ওসমান, উনি বলেছেন শামীম ওসমানের দোষ কি, ওনার তো এটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, চার্জশিট হয়ে গেছে, উনি করবে, চার্জশিট হয়ে গেছে। যদি ভবিষ্যতে পাওয়া যায়, তো বলছে যদি যার বিরুদ্ধেই পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু ওইটাকে কোট করা হয়েছে কয়েকটা টেলিভিশন চ্যানেলে। আমি তো বলি আমি শস্যের ভূতটা আপনাদের ভিতরেই দেখাচ্ছি একটু। হ্যাঁ, কয়েকটা টেলিভিশন চ্যানেলে দেখা হয়েছে শামীম ওসমানকে প্রয়োজনে গ্রেফতার করা হবে। হোয়াট ইজ দিস? ওইটুকু হয়তো অংশবিশেষ বলছে। আজকে যে কোনো টেলিভিশন চ্যানেল, আপনার চ্যানেলে বসে আমার অন্য চ্যানেলে বদনাম করাটা ঠিক হবে না। না, আপনি সুনাম বদনাম সবই করতে পারবেন, তার নাম বলে দেব চ্যানেলটা, আপনি যে কোনো একটা চ্যানেল। আজকে একটা নারায়ণগঞ্জে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেখিয়েছে, একটা এফআইআর দেখিয়েছে যে এই যে নূর হোসেনকে এই মামলায়, তার নাম আছে নূর হোসেনকে এই মামলায়, একটা নারায়ণগঞ্জে আরেকটা মার্ডার হয়েছে, এই মামলা তাকে নেওয়া যেতে পারে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওইটা ওই মামলার এফআইআরই না, কিন্তু নূর হোসেনের ভিতরে আরো একাধিক মামলা, 11টা মামলা আছে। এইভাবে ক্যামোফ্লেজ করা, এইভাবে পারসেপশন তৈরি করা, এটা তো আমার মনে হয় যে সঠিক কিনা। তবে আমি একটা জিনিস মনে করছি, আমি যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটা কথা বলি। দেখেন, মামলাটা চার্জশিট করেছে, জি আমাদের 22টা মামলা রয়েছে নূর হোসেনের বিরুদ্ধে, না 13টা, আজ আমি ঠিক জানি না। নারায়ণগঞ্জে এসপি হচ্ছেন ডক্টর মোহিত, ঠিক আছে, ডক্টর মহিউদ্দিন। আমার দৃষ্টিকোণ থেকে হি ইজ ওয়ান অফ দ্য গুড অফিসার ইন বাংলাদেশ, অনেস্টি অ্যান্ড লেখাপড়ার দিক দিয়ে। 400 পৃষ্ঠার 164 হয়েছে। নারায়ণগঞ্জের ইতিহাসে না, বাংলাদেশের ইতিহাসে খুব এত অল্প সময় 22 জন লোকের স্বীকারোক্তি আছে। আপনি মেজর আরিফের স্বীকারোক্তি সম্পর্কে একটু বলছিলেন, সেটি একটু বলে দিই। হাই প্রোফাইল 22 জনের স্বীকারোক্তি, 14 জনের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। সেখানে সবকিছু কমপ্লিট। এখন যদি পুলিশ বলতে যায় যে ইয়েস, অধিকতর তদন্ত যদি আমি রিমান্ড যাই, তাহলে কিন্তু এই সমস্ত কিছুগুলি ভেগ হয়ে গেল, এই কোন সাক্ষীর নাম থাকে না, ভেগ হবে না। আমি তো সেটা সম্পূরক হবে। আমি আপনাকে ল বলছি, 172 এর 3 ধারা অনুযায়ী আপনাকে নিতে হবে। আমি আপনাকে আইন জেনে বলছি, একটু প্লিজ আমাকে একটু, আপনি যে কোনো আইনবিদের সাথে কথা বলতে পারেন। আজকে বিএনপির খন্দকার মাহবুব হোসেন সাহেব বলেছেন, শাহাদিন মাহমুদও বলেছেন, যারা সরকারের সমালোচক, তারাও কিন্তু একই বক্তব্য দিয়েছেন, অ্যাটর্নি জেনারেলও বলেছেন। সেখানে যদি পুলিশ মনে করে যে আমাদের এই তদন্ত অসমাপ্ত আছে, দে ক্যান আস্ক। বাট জনাব শামীম ওসমান, নারায়ণগঞ্জে 7 খুনের মামলার যে গল্প, সেই গল্পের প্রধান চরিত্র হচ্ছে নূর হোসেন। নূর হোসেন কি জিজ্ঞেস, এটা তো মানে প্রিন্স অফ ডেনমার্কের ছাড়া হ্যান্ডমেড নাটক উচিত। আমি বলছি, সেখানে যদি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে হয়, পুলিশ ডাইরেক্ট পারবে না, সেটা তাদের কাছে কোর্টে যেতে হবে। সেটা কোর্টে যাবে, সেটা করতে পারে। যেটা বলা হচ্ছে রিমান্ডে নিয়ে যাব, অ্যাজ পার ল, সিআরপিসি ল। তবে আমি কিন্তু শামীম ওসমান আপনাকে বলবো যে আপনারও কিন্তু দাবি তোলা উচিত, বা কোন আইনি প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ থাকলে কণ্ঠে মিলিয়ে বলছি যে যদি আইনের বক্তব্য থাকা উচিত। বাংলাদেশের আইনকে অমান্য করে নূর হোসেনকে নেওয়া উচিত, নাকি অমান্য করে? না, আইন মান্য করে যে আইনি প্রক্রিয়া সম্ভব এবং সেটাই করা উচিত।
আইনি প্রক্রিয়ায় সেটি করা উচিত। সেটি কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি লাভবান আমি হব না, আপনি আমি সেদিন শুরুতে আপনাকে বললাম আপনি এই দাবিতে সত্য থাকেন। আপনি মেজর আরিফের জবানবন্দি সম্পর্কে বলছিলেন আমরা বিরতির সময়, সেই জবানবন্দিটা আমরা আবার একটু জেরক্স করতে দেওয়ার কারণে আপনার হাতে আমি কিছুক্ষণের মধ্যে দিচ্ছি। না, আমার লাগবে না। আচ্ছা, আমি স্যার বলতে পারবো, যেখানে আপনি হ্যাঁ ওটা নিয়ে আপনারা আলোচনা করছিলেন, আমিও আপনাদের সাথে আলোচনায় শরিক হয়েছি। সেটা হচ্ছে যে আমি দেখলাম ওই 164টার মধ্যে দেখা আছে, উনি বলছেন মেজর আরিফ ঘটনার পর দিন তাদেরকে যে কোনো এক জায়গায় ডেকে নেওয়া যাওয়া হয়েছে, হয়তো নিজে বাঁচার জন্য বলছেন এটা, মেবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁসি দিতে পারলে তো নিজের সুবিধা হয়। এবং যেই লোকটার নাম বলছেন আমি জানি হি ইজ এ ভেরি গুড অনেস্ট অফিসার এবং হি ইজ এ ভেরি ভালো অফিসার। ওনাকে কোট করে বলছেন যে আমি আমার সিও ওখানে গেছি, বলা হয়েছে আজকের মধ্যে নূর হোসেনকে মেরে ফেলো, 164 লেখা আছে। ঠিক আছে, বলা হয়েছে বলতে কে বললো? বলা হয়েছে বলতে কে বললো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট কেউ একজন বলেছেন। না মানে বলা হয়েছে মানে আজকের মধ্যে মেরে ফেলো নির্দেশটা কে দিল? মেবি কোনো হাই অফিসিয়াল র্যাবের, বাট কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। এটা হলো মেজর আরিফের বক্তব্য, কারণ যে টাকার বিনিময়ে কিংবা কোনো কিছুর বিনিময়ে এই ধরনের খুন করতে পারে তার সব কথা আমি বিশ্বাস করতে রাজি না। সেখানে বলা হয়েছে, সে বলেছে যে না স্যার, নজরুলের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা খুব অশান্ত। তখন কর্নেল সাইদ, তারেক সাইদ বোধহয় নামতো না দাদা, তারেক সাইদকে বলা হচ্ছে ওকে ইউ উইল ডু ইট, এবং তারা বলছেন তারপর দিন আমরা র্যাকি করেছি টু কিল নূর হোসেন। ট্রু আর রং আই ডোন্ট নো, 164 পড়ে যা দেখলাম। তো এখন আপনি বলেন, আমি নূর হোসেন যদি মেন হয় তাহলে ওকে মারার কথা আসে কেন? আমি ঠিক বুঝি না ব্যাপারটা। এই বুঝি না বলে আমিও মনে করি আপনার মতো বাংলাদেশের সকল মানুষের মতো যে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সুযোগ থাকে, তবে প্রচলিত, আমি এইটুক বিশ্বাস করি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমি আজকে নারায়ণগঞ্জের প্রায় 200 লয়ারের সাথে কথা বলেছি, ঢাকার সিনিয়র লয়ারদের সাথে কথা বলেছি, আমাদের পার্লামেন্টের সিনিয়র লয়ারদের সাথে কথা বলেছি। এই যে চাষিরটা নারায়ণগঞ্জে পুলিশ দিয়েছে, প্রথমে তাদের জাতি হিসাবে সকলের তাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এইটার আসামি কিন্তু একজন কর্নেল, একজন মেজর, হাই অফিসিয়াল। নজরুল ইসলামের পরিবার এই ইয়াতে খুশি হতে পারলো না কেন? নজরুল ইসলামের পরিবার কিন্তু খুশি ছিল, বাট আমার কাছে জানি কেন মনে হচ্ছে, আমি তাদেরকে বলেছিলাম যে এইভাবে আগিয়েও না, এইভাবে আগিয়েও, কিন্তু এই লয়াররা যদি পলিটিক্যাল ইয়ের থেকে দেখে, যেমন ওনাদের যে লয়ার, সে বিএনপির ওখানকার প্রেসিডেন্ট ছিল, এখন মধ্যে বিএনপির মহানগরের সেক্রেটারি ক্যান্ডিডেট। নজরুল ইসলামের শ্বশুর এবং তার স্ত্রী তো মোটামুটি আপনার সব কথাই শুনছিলেন, মানে তারা আবার মানে আপনার কথার বাইরেও। এখন লয়ারের কথা তো আমার বেশি, আর আমারও বেশি বলা উচিত না, ঠিক আছে, আমার একেবারে বলা উচিত। আমি পারিবারিক হিসাবে হি ওয়াজ লাইক মাই সান নজরুল, ঠিক আছে। এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আমি কিন্তু নজরুলকে সমর্থন দিয়ে পাশ করিয়েছিলাম হোসেনের বিরুদ্ধে, আমি কিন্তু হোসেনকে তখন সমর্থন দিই। একটি কথা বলা হতো যে নূর হোসেন আপনার ডান হাত হলে নজরুল আপনার বাম হাত। না, ডান হাত বাবার মতো এত জায়গায় ওরা যায় নাই, আমার অনেক বড় বড় হাত আছে। হ্যাঁ, ওই পর্যন্ত নূর হোসেন একটা, আপনার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছে, বিএনপি আমার আগে জয়েন করেছে। নূর হোসেন একটা ইউনিয়ন ভিত্তিক গুন্ডা ধরতে পারেন আপনি, কিন্তু ওরকে ওসামা বিন লাদেন বানিয়ে দেওয়া হচ্ছে। না, কারণ হচ্ছে যে শামীম ওসমানের পাশে খুব ছবি দেখা যেত যে তার। নূর হোসেনের সাথে ছবি শুধু আমার সাথে দেখবেন না, বাংলাদেশে আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যে তার সাথে। উনি একটি, আমি যতদূর মনে পড়ে যে বড় একটি জনসভায় এই যে সিদ্দিকগঞ্জ থানা আওয়ামী লীগের এইটা না শুধু এরকম আমার সাথে যেমন দেখছেন, আপনাদের সেলিনা আইবির সাথেও দেখবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতার সাথে। সেলিনা আইবি তো আওয়ামী লীগের খুব বড় নেতা না, কেন্দ্রীয় আর কোন নেতার কথা? আমার চেয়ে বড়, আপনার চেয়ে বড়, আপনি নাম বলেন। কেন্দ্রীয় কোন সব নেতার সাথে, আপনার চেয়ে কেন্দ্রীয় সব নেতার সাথেই ছবি দেখবেন, বিকজ আপনি একটা জিনিস বুঝছেন না কেন, সে একজন জনপ্রতিনিধি ছিলেন, একজন নারায়ণগঞ্জের একজন কাউন্সিলর। আমি জানি না, আমি তথ্য হিসেবে আমি জানি না, এটা চেক হতে পারে। 2013 সালের 24 আগস্ট 2500 প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নাকি নূর হোসেন যোগ দিয়েছিল। বাবুনি, যাই হোক আমি এটা জানি না ঠিক। তার মানে নারায়ণগঞ্জে মানে উনি একজন খুব বড় নেতাই কি ছিলেন আসলে? শুনেন, বড় সন্ত্রাসী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। উনি তারপর সন্ত্রাসী থেকে জনপ্রতিনিধি হয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন। আচ্ছা, আমি আরেকটু ওপেন হব, ইফ ইউ অ্যালাউ মি। ঘটনা ঘটার 1 মাস আগে, আপনি ইউ ক্যান আস্ক দ্য স্বরাষ্ট্রমন্ত্রী, এই আমি এখানে টেলিভিশন সামনে বলছি, পাবলিকেশনে, 1 মাস আগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি যে মাননীয়, তখন উনি প্রতিমন্ত্রী, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিস ইজ গোয়িং অন সিদ্দিরগঞ্জ। আপনার এই র‍্যাব নারায়ণগঞ্জে আরিফ এন্ড রানাস, এরা এইটা অপকর্ম এর চেয়ে 1000 গুণে বেশি অপকর্ম করেছে, 1000 গুণে অপকর্ম করেছে। আমরা একটা বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে এসে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে যদি সংসদ সদস্য মানে শামীম ওসমান পর্যায়ের একজন নেতার যদি এই ধরনের অভিযোগ করে থাকেন, তাহলে অন্য জায়গায় আসলে মানে এইরকম অভিযোগ আমি অসহায় বোধ করেছিলাম, এবং ওনারা যদি অসহায় বোধ করে থাকেন, সেটির অবস্থাটি পরিবর্তন হয়েছে কিনা? শামীম ওসমানের মতন রাজনীতিকে যদি অসহায় বোধ করে, যিনি নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগের
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক, জেলা সেক্রেটারি সাবেক ছিলাম সাধারণ আগে, সম্পাদক, সাধারণ সম্পাদক। সাবেক সাধারণ সম্পাদক, এবং উনাকেই বলা হয় যে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের আসলে মানে ওসমান পরিবারই নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে ধরে গেছে। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। প্রণোদা, এই অবস্থাটি পরিবর্তন হয়েছে কিনা এটা আমরা দেখেছি র্যাবের খুব শীর্ষ পর্যায়ে বড় ধরনের কিছু পরিবর্তন এটি হয়েছে কিনা সেটা আপনার র্যাব এখন অনেক প্রফেশনাল। আজকে বাংলাদেশে প্রণব দা, আপনাকে জানতে চেয়েছিলাম যে র্যাবের কথা শুনে যদি শামীম হোসেনের মতো একজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাও আসলে আতঙ্কে থাকেন, ভয় থাকেন, এবং তিনি যদি এই বিষয়টি জানিয়ে থাকেন, যে 164 এর কথা আপনাকে বলছিলাম যে আমাদের হাতে আছে, আমরা জেরক্স করছি, সেটির মধ্যে এক জায়গায় আমি পাচ্ছি যে মেজর আরিফ উনি কথা বলছেন 164 যে আমার কথা শেষ হওয়ার পর এডিজি অপস স্যার, মানে র্যাবের এডিজি অপস, তিনি বলেন যে আজকের মধ্যে নূর হোসেনকে মেরে ফেলতে হবে। তখন আমি বলি যে নজরুলের কারণে নারায়ণগঞ্জ গরম হয়ে আছে, অবশ্যই নূর হোসেনকে মারলে পরিস্থিতি কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে। তারপর এডিজি অপস সিও কে বলেন, সিও এটা তোমাকে মারতে হবে। হ্যাঁ, শামীম ওসমান যেটি বলছিলেন সেটি আসলে সমর্থন পাওয়া যাচ্ছে। কিন্তু জনাব শামীম প্রণব, আপনি শুরু করার আগে যে মানে র্যাবের এই অবস্থা পরিবর্তন হয়েছে কিনা, আমাদের দর্শকরা জনাব একটি প্রশ্ন করছেন, অনেক প্রশ্ন করছেন। আপনার একটা ভুল বলেছেন আপনি। জি, আপনি বলেছেন আমি র্যাবের কারণে আতঙ্কিত। নট এট অল। আমি কিন্তু এই র্যাবের সম্বন্ধে কোনো কথা বলি না। বাংলাদেশের র্যাব যেই ধরনের ভালো ভালো ঘটনা ঘটিয়েছেন, যে কাজ করেছেন, মানে আপনি এরা প্রশংসার যোগ্য। আর এডিজি র্যাবের কথা যেটা বলা হয়েছে, এডিজি র্যাবকে পার্সোনাল ব্যাপারে তার সম্বন্ধে আমার যে আইডিয়া, ওনাকে যখন আমি জানিয়েছি, উনি কিন্তু ওনার সাবঅর্ডিনেটের উপরে বিশ্বাস করেছেন। উনি কিন্তু সাথে সাথে অ্যাকশন গেছেন। অ্যাকশন যাওয়ার পরে ওরা অস্বীকার করেছে। বাট উনি পরে আমাকে বলেছেন, সেদিন যদি আপনার কথা আমি বিশ্বাস করতাম আগে, তাহলে এই ঘটনা ঘটতো। এবং অত্যন্ত স্বাভাবিক যে উনি তো ওনার সাবঅর্ডিনেট। আমাদের দর্শকরা লিখছেন যে নূর হোসেন যখন পালিয়ে যাচ্ছিল তখন আপনাকে ফোন করেছিলেন, কারণ নারায়ণগঞ্জের মানুষ বিশ্বাস করে আপনি কাউকে চাইলে বাঁচাতে পারেন, কাউকে চাইলে মারতে পারেন, এবং আপনার অসীম ক্ষমতা, সেই কারণে যে কোনো খুনি, ডাকাত, সন্ত্রাস বা ভালো মানুষ সবাই আপনার সাহায্য প্রত্যাশা করে। এই বিষয়ে আপনার কথা শুনবো আমরা একটু প্রণব। আপনি যেটি বলছেন যে আপনি যে 164টা বলেন, এই জবানবন্দিটা কিন্তু একজন অভিযুক্ত, জি, খুনের দায়ে অভিযুক্ত একজনের জবানবন্দি আমরা শুনলাম। রাইট। সেই জবানবন্দিতে উনি কি বলেছেন সেটা কিন্তু সর্বত বিশ্বাসযোগ্য হবে তখন যখন সর্বশেষে এটি আদালতে প্রমাণিত হবে। কারণ এই জবানবন্দি নিয়ে কিন্তু দুই পক্ষের আইনজীবীরা যথেষ্ট প্রশ্ন তুলবে, উনি সত্যি কথা বলেছেন কিনা, নিজে বাঁচার জন্য একটা কথা বলতে পারেন। ফলে আমরা মনে করি যে এই চার্জশিটটাই সব শেষ না, এই জবানবন্দিটা সব শেষ না। এইজন্যই কিন্তু আমরা বারবার বলছি উনি নিজেই এটি প্রত্যাহার করতে পারেন, বলতে পারেন আমাকে জোর করে জবানবন্দি এখন আর প্রত্যাহার করার সুযোগ নেই, এখন নেই। কিন্তু সেই জন্য আমরা বলি যে সেই জন্য নূর হোসেনের একটি এইরকম একটি জবানবন্দি না, এই ধরনের কথা কখন বলে একজন ক্রিমিনাল? আমরা শুনতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এই ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমি পার্সোনালি যতদূর এডিজি জিয়া সাহেবকে চিনি, হি ইজ এ ভেরি গুড অফিসার এন্ড ভেরি অনেস্ট অফিসার। সেখানে তার নামটা জড়িয়ে ইচ্ছা করে এমন ভাবে বলে দিবে যে ওনাদেরকে সেভ করার জন্য, কিন্তু হ্যাঁ নিজেকে বলে দিবে, এরকম কিন্তু হয়। কিন্তু প্রণবদা যেরকম বলছিলেন যে আপনারই আসলে সবার আগে দাবি করা হচ্ছে যে নূর হোসেনের কথাগুলি আমরা আসলে শুনতে চাই এবং নূর হোসেনকে অধিকতর তদন্তের জন্য পক্ষভুক্ত করতে চাই, সেইটিকে আপনি আসলে আমি প্রিটি মাচ কনফার্ম নূর হোসেনকে কথা বলতেই হবে, বিকজ আমি ল জানি। জি, তাকে এখন হোক মানে আদালতে কথা বলতে যেভাবেই হোক তাকে কথা বলতেই হবে। তাই সেই কথা বললে কি আপনার জন্য কোনো বিপদের সংখ্যা আছে? আমার জন্য বিপদের সংখ্যা হলে তো আমি প্রথমে এই কথাগুলি বলতাম না। মানে কোন কথাগুলি? যে আমি তো প্রথম বলেছি এই ঘটনা কেমন করে ঘটেছে, আর তো কেউ বলেনি বাংলাদেশের সাহস করে। আই এম দ্য ফার্স্ট পার্সন। এবং আমি সরকারি দলের সংসদ সদস্য, আপনি বুঝতে হবে। কিন্তু আমি কিন্তু বিএনপির সংসদ সদস্য না, জামাতের না, জাতীয় পার্টিরও না, আওয়ামী লীগের সংসদ সদস্যও। বিকজ আমি মনে করি সত্য কথাটা বলা আমার দরকার। আমি সত্যের জন্য রাজনীতি করছি। আপনি মনে করেছিলেন সেই সময়, মনে করেছিলেন যে নূর হোসেন আসলে অপরাধী নয়। আমি এখন আপনি সেটি মনে করছেন? আমি আদালতের রায় না হওয়া পর্যন্ত আমি কিছু বুঝবো না। কিন্তু আমি যেটা দাদা বললেন, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এটা আমি এখনো কনফিউজড। একজন কাউন্সিলরের কথায় র‍্যাব 7 জন মানুষকে মেরে ফেলবে, টাকা দিবে, টাকা দিবে, আই ডোন্ট নো। এখন আমি কেমন করে বুঝবো যে একটা বা ওই কাউন্সিলরের পিছনে এমন কেউ আছে যে যার কথাটা কাউন্সিলরের মাধ্যমে? ইটস ভেরি গুড কোশ্চেন। এখন মজা হচ্ছে এই র‍্যাবটা কোন র‍্যাব? এই র‍্যাবের আরিফ এবং রানাই কিন্তু নারায়ণগঞ্জে আমার বাড়িতে হামলা করেছিল, আমার ভাতিজার বাড়িতে হামলা করেছিল, মিথ্যা তদন্ত রিপোর্ট দিয়েছিল, এবং আমাদের 3টা ছেলেকে তারা মারিয়েছিল। মানে সেটা কি ত্বকী হত্যার পরে? ত্বকী হত্যার আগে এবং পরে। ত্বকী হত্যার আগে আমি বারংবার আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ বা একটি র‍্যাবের মতো একটা এলিট ফোর্সের একটি দায়িত্বপ্রাপ্ত ইউনিট কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সংসদ সদস্যদের বিরোধে জড়িয়েছেন। কোন সংসদ সদস্য? আইনি ভাবে না, সংসদ সদস্য। আমি বিষয়টাকে এইভাবে দেখবো কেন? আমি তো এরকম মনে করতে, আমি যেভাবে মনে করি, আমি রাজনীতি করি, রাজনীতি ভাবে মনে করবো। 7টা মানুষকে মেরে ফেলা হলো, একটা গভর্নমেন্টের নির্বাচন হয়েছে, 7টা মানুষের লাশ এট এ টাইম ভেসে আসলো। সায়েন্স কি বলে আমি জানি না, বুকের মধ্যে 24টা করে ইট লাগানো,
সবগুলি লাশ ভেসে আসলো? এমনও তো হতে পারে গভর্নমেন্টকে আনরেস্ট করতে কেউ চেয়েছে। না, গভর্নমেন্টকে আন্ডারস্ট করতে কেউ চেয়ে থাকতে চেয়ে পারে, কিন্তু থাকতে আপনি পারে। কিন্তু আপনি যেমন বললেন, যেমন প্রণবদা যে প্রশ্নটি করলো সেটাকে আমি আবার একটু আপনাকে করতে চাই, তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এলিট ফোর্সের একটি আপনার সাথে কোনো বিরোধে জড়িয়ে ছিল? না। তাহলে এই মেজর আরিফ, এই মেজর আপনি কি বলতে পারবেন, নারায়ণগঞ্জের আপনি কি বলতে পারবেন সাংবাদিকদের মধ্যে সবাই ভালো? না না, না। আমি অবশ্যই আমি কি বলতে বলতে পারবো রাজনীতিবিদদের সবাই ভালো? তার No. মানে আরিফ ও রানা ওরকম একটি ঘটনা ঘটার পরও তারা র্যাবে থাকতে পারলো যে? না, ওরা ছিল না, কিন্তু একটা জজ সাহেব যদি একটা ভুল রায় দেন, একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, তার মানে আমি বলবো সব জাস্টিস খারাপ? নট না, এট অল। না। আমি কিন্তু কমপ্লেন করেছিলাম র্যাবের এডিজির কাছে, এবং আমার জানা মতে এডিজি সাহেব এই আরিফকে পরিবর্তন করে দিয়েছিলেন। সামহাউ পরিবর্তনটা এক্সিকিউট হয় নাই। এডিজি তার আগেই ওরা এরকম ঘটনা ঘটে এর আগে একটা না, বহু ঘটনা ঘটিয়েছে। আপনার জীবনে এরকম ঘটনা কি খুব বেশিবার ঘটেছে যে ধরেন আপনি কোন সরকারি কর্মকর্তাকে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় পরিবর্তন করতে বলছেন, যে সেটি পরিবর্তন হয় নাই? আমি পরিবর্তন করতেই বলিনি, এটি প্রথম আপনার পরিবর্তন আমি করতে বলা? ওনাদেরকে জানিয়েছি, পরিবর্তন করতে বলিনি, যে দিস ইজ গোয়িং অন। আমি সরাসরি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। প্রথমত একজন রাজনীতিবিদ, দাদা, এক মিনিট। তার সংসদ জি। সদস্য, এলাকার কোনো সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জি। প্রশাসন পর্যন্ত, উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারেন, কিন্তু উনি দাবি করতে পারেন না ওনাকে সরিয়ে দিতে হবে। আর একটা মজার ব্যাপার হলো, আইনগতভাবে তা পারেন না। আমি কিন্তু সংসদে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইজ এ ভেরি ভেরি গুড ম্যান, বাট সমস্যাটা হয়ে গেছে, আমি ওনাকে বলেছি এই ঘটনাগুলি ঘটছে, ঘটার পরে উনি যেখানে বলেছেন সঠিক জায়গায় বলেছেন, কিন্তু ঘটনা গুরুত্ব যারা বুঝে নাই, এবং তারপরে এই ঘটনা ঘটেছে। এর আগে কিন্তু একটা দুইটা না, আরো 4-5টা ঘটনা ঘটেছে। সেজন্য আমি পয়েন্টটা বলছি, পারভেজ, তার মানে ওখানকার কোনো একটা পারভেজ নামে ইউনিট ছেলে, দাদা আপনি সঙ্গে শুনুন, আপনার একটা দাদা, ব্যক্তিগত কোনো দাদা আমি বলি, দ্বন্দ্বে জড়িত হয়েছে। পারভেজ নামে একটা ছেলে আমাদের, তাকে গুলশানের একটা হাসপাতাল থেকে বেরিয়েছে, জি তার একটা ছোট্ট বাচ্চা আছে, জি চাঁদের মতো সুন্দর, জি। একটা ছোট্ট বউ আছে, আপনার দেখলে চোখ দিয়ে পানি আসবে। বাবা হাসপাতাল থেকে বেরিয়ে মাত্র গাড়িতে বসছেন, বাচ্চার সামনে থেকে এবং বাবার ওয়াইফের সামনে থেকে নারায়ণগঞ্জের চিহ্নিত দুইজন সন্ত্রাসী, সুফিয়ান সহ আরেকজন সন্ত্রাসী, উজ্জ্বল নাম, তারা পিছনে গাড়িতে বসা, এরা ওই গাড়ি থেকে তাকে তুলে নিয়ে গেছে, আজ পর্যন্ত তাকে পাওয়া যায় না। জি জনাব শামীম ওসমান, জনাব প্রণব শাহ, আমরা একটা বিরতি নিচ্ছি। আমরা প্রণবদার যে প্রশ্নটি তিনি তুলেছিলেন যে এটি আপনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের এটি বিরোধ কিনা, সেই ব্যাপারে আমরা আর একটু কথা শুনবো। আমরা প্রণবদার প্রশ্নটা আবার একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব প্রণব সাহা, আপনি একটি প্রশ্ন ছুড়িয়ে দিয়েছিলেন জনাব শামীম ওসমানের কাছে, সেই প্রশ্নটি যদি আবার করতেন আমাদের। বারবার বলার চেষ্টা করছেন যে র্যাবের যে সমস্ত কর্মকর্তা এর সঙ্গে যুক্ত আছেন এই ঘটনার সঙ্গে, সেটা নিয়ে উনি আগে থেকেই একটা অবস্থা বুঝতে পারছিলেন যে একটা ঘটনা ঘটবে বা এরকম একটা ঘটনা ঘটবে, এবং আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে তাহলে কি একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি ইউনিটের কোনো নির্দিষ্ট কর্মকর্তা ওই এলাকার জনপ্রতিনিধি এবং সাংসদ তার সঙ্গে বিরোধে জড়িত হয়ে গিয়েছিল কিনা, সেই বিরোধের নেপথ্যে কারণ কি, এটা শামীম ওসমানী ভালো বলতে পারবেন। আমি একটু প্রশ্নটা একটু যুক্ত করতে চাই যে নূর হোসেন বিএনপির পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল দলের সুসময়, সরকারি দলের ক্ষমতার প্রভাবে নূর হোসেন অনেক কিছু করছিলেন, আরো অনেকে অনেক কিছু করছিলেন, এবং সেটা পরে বড় অপরাধে যুক্ত হওয়ার পেছনে কারণ করেছে। এ থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কোনো শিক্ষা নিল কিনা, এবং নূর হোসেনদের মতো সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীরা এখন কি পরিমাণ আছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের? নূর হোসেন আওয়ামী লীগেরটা বলছেন, একটা কথা, নূর হোসেন কিন্তু নূর হোসেন হয়েছে, মানে যেই অর্থে আপনারা নূর হোসেন বলছেন, নূর হোসেন যখন নূর হোসেন হয়েছে তখন আমি নারায়ণগঞ্জের এমপি না, ঠিক আছে? নূর হোসেন একজন সন্ত্রাসী, আপাত দৃষ্টিতে বললাম, ভূমি দখলকারী, ইত্যাদি ইত্যাদি। যখন উনি কমিশনার নির্বাচন হয়েছেন, নারায়ণগঞ্জের মেয়রের এখতিয়ার এটা, উনি তাকে বিচার সালিশ কমিটির প্রধান এবং উচ্ছেদ কমিটির প্রধান বানিয়েছেন। উনি ভালো লোককেই বানিয়েছিলেন, সেটা হলো তার প্রথম শক্তি। সে ওই এলাকায় উচ্ছেদ, বালু মহল, হ্যানমহল, ত্যানমহল যেটা বলছেন, সেই ক্ষমতাটা কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তাকে দিয়েছিল। তাহলে এক, আওয়ামী লীগের মধ্যে আছে কিনা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলি মাল্টি ক্লাস অর্গানাইজেশনস, ভালো খারাপ মিলিয়ে কিন্তু থাকবে। সমাজের এমন কোনো অংশ নাই বাংলাদেশে যেখানে ভালো খারাপ নাই। বাট এই জিনিসটা আমার মনে হয় যে সবার ধন্যবাদ দেওয়া উচিত। একদিন বলা হয়েছে নূর হোসেনকে আনা হবে না, তারপর বলা হচ্ছে আনা হলে মেরে হতে হবে, হ্যাঁ, একদিন বলা হচ্ছে চার্জশিট দেওয়া হবে না, দেরি করছেন কেন, এখন বলা হচ্ছে চার্জশিট দিলেন কেন। সো একটা সরকার কোন দিকে কাকে স্যাটিসফাইড করবে? প্রথম, ধন্যবাদ দেওয়া উচিত, ইয়েস নূর হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয়, ধন্যবাদ দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত পুলিশকে,
যে যেখানে আর্মির কিছু বড় অফিসার জড়িত, Right. এত সেনসিটিভ একটা জিনিসকে এই জায়গায় এই প্রশ্নটাতে প্রণবদার প্রশ্নটা যদি আপনি একটু উত্তর দিতেন যে আপনার সাথে ওই র্যাবের কিছু অফিসার কোনো বিরোধে জড়িয়ে আমার পড়েছে সাথে কিনা? র্যাবের অফিসার না, ব্যক্তিগত বিরোধ যদি আপনি অন্যায় করেন আপনার সাথে আমার বিরোধ থাকবে। আমাদের জন্ম হয়েছে 75-এর পরে, ক্লাস 8-এ থাকা অবস্থায় 16 বছর বয়স থেকে জেল খাটা শুরু করেছি একটাই উদ্দেশ্যে, সত্য কথা বলবো। আমরা বিশ্বাস করি, সত্য বলতে এসেছি। যখন আমরা রাজনীতিতে এসেছি তখন কিন্তু নেত্রীও দেশে ফিরেন নাই। আমরা কিন্তু এই কল্পনা করে আসি নাই যে দেশে একদিন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আমি একদিন এমপি হব। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য রাজনীতি করতে এসেছি। আমাদের স্বপ্ন গোল পূরণ হয়েছে, কিছু চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। আমরা প্রথমত মনে করি যেটার সত্য লক্ষ্য তো পূরণ সেটাই হয়েছে, তাহলে সত্য। রাজনীতি করছেন কেন? আমার লক্ষ্য পূরণ হয়ে গেছে, লক্ষ্য তো এখন পূরণ। শুধু মানে এখন তো আর রাজনীতি করার দরকার নেই। এখন দরকার আছে জামাতের বিষয়টা যদি শেষ হয়। আর আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, আমার এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা মনে করি সৃষ্টিকর্তা মানুষের ভিতরেই বসবাস করেন। আজকে আমি সংসদ সদস্য, আমি যদি আমার পদ পদবীকে কাজে লাগিয়ে ইফ আই ক্যান ডু সামথিং ফর দ্য পিপল, মানুষের মধ্যে সৃষ্টিকর্তা ববসবাস করেন। মানুষকে খুশি করি, আল্লাহকে খুশি করা যায়। জনাব শামীম আমি ওসমান, শামীম ওসমান জি। যেটা বললেন রাজনীতি করার, আমি অনেকদিন ফলো করি শামীম ওসমানকে। 1996 সালে উনি যখন প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচন করেছিলেন এবং জয়ী হয়েছিলেন তখন থেকে, এবং আমি তো বললাম যে প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন উনি 20 জন কর্মী হারিয়েছেন। জি। তার মানে অফিসে হামলা হয়েছে, উনি নিজে আহত হয়েছিলেন। কিন্তু আমি রাজনীতি আপনি করেন সেই দাদা একটা জিনিস প্রশ্ন করি, দাদা 1 মিনিট। আমি কি আপনাদের দুইজনের কাছে দাবি করতে পারি না যে আমাদের উপরে যে বোমা হামলা হলো ওই আজকে পর্যন্ত আমরা বিচার পেলাম? আমি সেটাই বলতে চাচ্ছি। প্লাস তাহলে আপনি মুরসালিন এইটাই মুনতাকিম দুই ভাই এইটাই যারা এটা শামীম ওসমান, আপনি RDX আমাকে দিয়েছে। এই দুটো প্রশ্ন জবাব এবং দিন যে আপনি 2008-এ 2008-এ আবার আওয়ামী লীগ ক্ষমতা জি, আসার জি। পরে এখন পর্যন্ত 7 বছর হয়ে গেছে, তাহলে 2001 সালে এক সালে। ওই আমি তখন ম্যাজিস্ট্রেট ছিলাম বিচার কেন রাজশাহীতে। এখনো হলো না? জি। আপনারা ক্ষমতা থাকা শুধু হয়নি না দাদা। আরেকটি না, না, আছে, না, আপনার আরেকটি আছে। হলো না হয় কেন? না, যে মেইন ভিকটিম, জি। যে আমার ঘটনা না, 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 ঘটিয়েছে, না, যে হলো না কেন? যে মেইন তার মানে তো এই সরকারের আমলে তো বিচার দাদা হয় না। একটা মিনিট বলি, যে মেইন না, যেটা ঘটনা আপনার- যে মেইন ঘটনা ঘটিয়েছে, এবং আমি মনে করি সে বাংলা ভাইয়ের থেকে অনেক বড় নেতা, যে আমার বোমা হামলা, যে বোমা যখন আমার গায়ে লাগানো হচ্ছে আমার টেবিলের তলে, জি। যেই ভদ্রলোক যে হইচি করেছিলেন, 71 রাজাকার ছিলেন, আমরা বলে দেওয়ার পরেও তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। না, কে এবং আমি দিয়েছে আজকেও সেটা? খবর নিয়েছি দিয়েছে। ওই যে ভিকটিম পরিবারগুলো তারাও যথাযথ সাহায্য কিন্তু পায় নাই। না। চন্দন ছাড়া জি। আরেকজনকে আপনি সাহায্য করেছেন, রতন, এই দুইজন বাদে কিন্তু অন্য ভিকটিমরাও কিন্তু পরিবারগুলো খুবই খারাপ অবস্থা যতটুকু করেছে কি না, অনেকে। প্রধানমন্ত্রী করেছে। তাহলে এইটা আপনাদের একটা সরকারি থাকা অবস্থায় আপনাদের ব্যর্থতা কিনা? এই- এটা একটি- এবং বিচারহীনতার আরেকটি- একটি আরেকটি হলো সংস্কৃতি আপনি কিনা? আওয়ামী লীগ করেন, একাধিকবার সংসদ সদস্য, আওয়ামী লীগ ক্ষমতা আছে, নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগ কমিটি নাই কেন? না, আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগ নারায়ণগঞ্জ কমিটি নাই, জেলা এটা আওয়ামী লীগ একটা প্রশ্ন। কমিটি। কিন্তু দাদা আমি আমার ইমোশনটাকে আপনি আঘাত সেটা- করেছেন। সেটা- দাদা সেটা আমি বলেন। রিয়েলি থ্যাঙ্কস টু ইউ যে আপনি এই ঘটনাটা মনে রেখেছেন। হ্যাঁ অবশ্যই। ইউ আর এ রিয়েলি জার্নালিস্ট, আমি বোথ অফ ইউ। আমাদেরকে এটা ঢুকরে বেড়ায়। আমার এই হাত খুলে পড়ে গেছিল, আমার পায়ে আপনি দেখলে ভয় পেয়ে যাবেন। না, আমি হাসপাতালে আপনি- দেখেছি, আপনি নিজে দেখেছেন। হ্যাঁ, কিন্তু তার দাদা তার বিচারটা এখন আজ কেন হলো না? পর্যন্ত এতবার বললাম, না, বিচার হচ্ছে না কেন? এই বিচারহীনতা কেন? আজকে দুইটা কাকে সেভ করা একটা জন্য? মিনিট, মুরসালিন মুনতাকিম দুই ভাই যারা আমাদের ঘটনা ঘটিয়ে দি হিন্দুস পত্রিকায় তারা বলেছে যে শামীম ওসমান, ইংরেজিতে লেখা হয়েছিল, শামীম ওসমান ওয়াজ আওয়ার প্রাইম টেস্ট কেস অ্যান্ড শেখ হাসিনা ওয়াজ আওয়ার প্রাইম টার্গেট। তারা দুটো ঘটনার সাথে জড়িত। আজকে তাদেরকে কেন ফেরত আনা হচ্ছে না? তাদেরকে ফেরত আনলে সমস্ত জঙ্গিবাদের মূল বেরিয়ে যাবে। কত বড় ডেঞ্জারাস তারা আমাদের এই ঘটনা ঘটিয়ে ভারতের দিল্লির রেল স্টেশন উড়িয়ে দেওয়ার জন্য 2 এই কেজি প্রশ্নটা আমরা করব। 2 না, না, কেজি সেই প্রশ্নটা- RDX আমরা সেই করব। প্রশ্নটা আমরা করব। আপনার সেই দল প্রশ্নটা আমরা ক্ষমতায়, করব। আপনি সংসদ সদস্য, এবং তার মানে এটা দাঁড়াচ্ছে জি। নিশ্চয়ই নেত্রী চান জি। যে 21শে আগস্টে তার উপরে গ্রেনেড হামলাকারী যেই মুসলিম মুনতাকিম সে ফেরত আসুক। নিশ্চয়ই শামীম ওসমান চায় 16 জুনে যে ঘটনা ঘটেছে সে ফেরত আসুক। আমরা চাইলেও কিন্তু আসে না, বাট নুর হোসেন এসছে। তার মানে শস্যের মধ্যে কোনো না কোনো ভূত না, থাকে। না, এটা আইনের বাধা আছে। আচ্ছা, আর যদি আপনি ওই প্রশ্নটা জবাব দেন যে আওয়ামী লীগের কমিটি নাই কেন? আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা মানে আমি কমিটি, সর্বশেষ জানি না, আমাদের এস এম আকরাম, আমাদের হাতে একদমই আমি 30 উত্তর সেকেন্ড দিচ্ছি, সময় ছিল। আহ্বায়ক ছিলেন, 30 উনি সেকেন্ড অন্য দলে চলে গেছেন, জি, 30 নাই, 30 আরেকজন সেকেন্ড। মারা গেছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যেদিন সেক্রেটারি হব হ্যাঁ, সেদিন আমি আপনাকে এই প্রশ্ন উত্তর দিব। তার মানে আওয়ামী লীগ রাজনীতি মানে নারায়ণগঞ্জ ঠিকভাবে চলছে না। আমি তো নারায়ণগঞ্জে উত্তর দেওয়ার justify নাই। যাই হোক, I'm not জনাব authority. জনাব শামীম ওসমান আজকে আপনি আমাদের অনেক বিষয়ে অনেক কথা বলেছেন। জনাব তবে আমি মনে করি যে ওনার সোচ্চার থাকা উচিত, ওনার নিজের পরিষ্কার হওয়ার জন্য নূর হোসেনের আমি ব্যাপারে শুধু একটা জিনিস বক্তব্য আপনাদের কাছে থাকা রিকোয়েস্ট করতে চাই, জি। সাংবাদিক ভাইদের কাছে, জি। প্লিজ, উই হ্যাভ এ ফ্যামিলি। আমারও বউ আছে, আমারও বাচ্চা আছে। পারসেপশন তৈরি করার জন্য নিউজ তৈরি করেন না, নিউজ পাঠ করেন। নিউজ তৈরি করে দেওয়া হচ্ছে এখানে। আপনি এমন ভাবে চলবেন, রাজনীতি করবেন জি। যাতে যাতে মানুষ আমাদের- perception তৈরি করে। যাতে নূর হোসেন আমরা- দেশে ফিরলো, না, না। নূর হোসেন কার সাথে কথা বললো, কোত্থেকে ওনারা খবর পেলেন,
দেখলাম নূর হোসেনের কি বলেছেন না বলেছেন সব জানতে পারছেন। কিভাবে জানতে পারছেন? আপনি জানি না, আপনিও হয়তো বলতে পারেন কাউকে কাউকে। পারসেপশন ইজ রিয়েলিটি। যাই হোক, জনাব শামীম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব প্রণব শাহ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।